আকিব আনহার হাত ধরে টেনে রুমে নিয়ে যাচ্ছে। আকিব আনহার হাত শক্ত করে ধরায় আনহার হাতের কাচের চুড়িগুলো মটমট করে ভেঙে পড়তাছে। আকিবের সেদিকে কোনো খেয়াল নেই, আনহাকে টেনে নিয়ে রুমে গেল। এক ঝটকায় আনহার হাতটা ছেড়ে দেয়। আনহা পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। আকিব গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর আনহার সামনে এসে দাঁড়াল। রাগের লাল আভা এখনো আকিবের মুখে দেখা যাচ্ছে। আনহা ভয়ে বারবার ঢোক গিলছে। আকিব, কে বলেছিল তোমাকে এসব শাড়ি পরতে? কে বলেছিল সাজতেন? হ্যাঁ, বলো। ধমক দিয়ে। আকিবের ধমকে আনহা কেঁপে উঠল। আকিব কখনোই আনহার সাথে এরকমভাবে কথা বলেনি, আজই প্রথম বলতাছে। আকিব, কি হলো বলো? এই সব সাজ কাকে দেখাতে চাও? সোহানকে? তাই তো। তাহলে ভার্সিটিতে কেন গিয়েছিলে? রেস্টুরেন্টে যেতে? তাহলে তো আজকে আমাকে ঝামেলায় পড়তে হতো না। আনহা কিছু বলছে না, শুধু চোখের পানি ফেলছে আর বারবার হাতের উল্টো পিঠ দিয়ে পানি মুছছে। আনহা ভাবছে আকিব এত কঠোর হলো কিভাবে? আকিব তো এমন ছিল না, এই কদিনে কি এমন হলো যে এতটা বদলে গেল? আনহার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা বলতে পারত, কেন ওর সাথে এরকম করছে? আকিব, লিসেন মিস আনহা আদনান, এরপর থেকে আপনার ভার্সিটিতে যাওয়া বন্ধ। ওকে, আর আমি না আসা পর্যন্ত এই রুম থেকে বের হতে পারবেন না। আকিব দরজা বাইরে থেকে বন্ধ করে বেরিয়ে যায়। আকিব বের হওয়ার সময় ওর মাকে বলে যায় আনহাকে যাতে রুমে থেকে বের হতে না দেয়। এটুকু বলেই বেরিয়ে যায় আকিব। ওর মাও অবাক চোখে আকিবকে দেখছিল, কেননা আজকে আকিবকে উনি প্রথম এতটা রাগতে দেখলেন, তাই উনি আনহার কাছে যায় না। আনহা কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়ে। আনহা ভেবে পাচ্ছে না আজকে ওর দোষটা কোথায় ছিল। সাজের কথা বলতে গেলে আজকে তো সবাই সেজেছে, আর আনহা আজকে শুধু আকিবের জন্যই সেজেছে। আর সে কারণে আকিব এতটা বকল আনহাকে। আনহা ফ্লোরে বসে খাটের উপর মাথা রেখে কাঁদতে থাকে। আকিব ভার্সিটিতে চলে যায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। ঘুমের মধ্যে হাতে জ্বালাপোড়া অনুভব করতেই আনহা চোখ মেলে তাকায়। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা ও নিজেও জানে না। চোখ মেলে তাকিয়ে দেখে আকিব ওর হাতে ঔষধ লাগাচ্ছে। আনহা উঠে দাঁড়ায়। আনহা, তুমি? আকিব, কেন? সোহানকে আশা করেছিলে বুঝি? আনহা এবার রেগে যায়। আনহা, দেখ আকিব, অনেকক্ষণ ধরে তোমার কথা সহ্য করছি, কিন্তু আর না। আমি কি সবসময় তোমার কানের গোড়ায় গিয়ে রিধি রিধি করি? তুমি আমাকে সোহানের কথা শোনাচ্ছ কেন? আকিব, ও মা, তোমার খারাপ লাগছে, কিন্তু সোহানের কথা শুনে তোমার খারাপ লাগার কথা তো না। আনহা, দেখ আকিব, হাত উঁচু করে। আকিব সাথে সাথে আনহার হাত ধরে নিয়ে খাটে বসিয়ে হাতে ঔষধ লাগিয়ে দিল। চুরিতে আনহার হাত কেটে গিয়েছে। আকিব এসে সেটা দেখে ঔষধ লাগাচ্ছিল, তখনই আনহার ঘুম ভাঙ্গে। আনহা উঠে যাওয়ার কারণে পুরো ঔষধ লাগাতে পারেনি। আকিব, মিস আনহা, তোমাকে যদি সোহান এভাবে দেখে তাহলে বলবে আমি তোমার প্রতি কেয়ারফুল না। আনহা, আবার সোহান? হাত ছাড়ো, তোমার ঔষধ লাগাতে হবে না। আনহা আকিবের থেকে হাত ছাড়িয়ে কাপড় নিয়ে বাথরুমে চলে যায় চেঞ্জ করতে। আকিব ফার্স্ট এইড বক্স গুছিয়ে রেখে নিজেও চলে যায়। আনহা ফ্রেশ হয়ে এসে খাটের উপর বসে আছে আর ভাবছে আকিব তো ওকে ভার্সিটিতে যেতে বারণ করেছে, কিন্তু এই বাড়িতে একা থাকা অসম্ভব। শাশুড়ি আর আনহা একা বাড়িতে, এভাবে থাকলে আনহার দম বন্ধ হয়ে আসবে। আনহা, ধুর, কিছু ভালো লাগছে না। ভার্সিটিতে যেতেও ভালো লাগে না আর বাড়িতে থাকতেও ভালো লাগে না, এখন কি করি? এমন সময় কাজের লোক এসে বলল আনহাকে আকিব নিচে যেতে বলেছে। আনহা নিচে এসে দেখে আকিব দাঁড়িয়ে আছে আর সোফায় একজন লোক বসা, ওনার সামনে চা বিস্কুট দেওয়া। আনহা ভাবল আবার কে কি জন্য এসেছে। আকিবের বাবা মাও বসা লোকটার সাথে কি যেন কথা বলতেছে। আনহা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নেমে এসে দাঁড়াল। বাবা, ওই তো আনহা এসে গেছে। শোন আনহা, এই হলো তোমার টিচার, আজ থেকে প্রতিদিন উনি এসে তোমাকে পড়াবেন। আনহা, কিন্তু কেন? আকিব,
আপনার ভার্সিটিতে যাওয়া বন্ধ বলে পড়ালেখা কি আকাশে উঠেছে নাকি? পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, শুধু পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিবেন আর বাড়িতে বসে পড়াশোনা করবেন। মা, আহা ওকে এভাবে বলছিস কেন? আমি বলছি, তোমাকে আর ভার্সিটিতে যেতে হবে না, তুমি বাড়িতে বসে পড়বে আর পরীক্ষার সময় পরীক্ষা দিবে, ঠিক আছে? আনহা, ঠিক আছে। আকিব, এখন গিয়ে বই খাতা সব নিয়ে আসো। আনহা, কেন? আকিব, স্যার কি তোমাকে রুমে গিয়ে পড়াবে নাকি? আর তাছাড়া রুমে বসে আমি পড়ব, আমার সামনে পরীক্ষা, তুমি থাকলে আমার ডিস্টার্ব হবে, মাথায় ঢুকেছে না ওগো। আনহা রাগে গজগজ করতে করতে রুমে চলে আসে, বই খাতা গোছাতে থাকে আর বিড়বিড় করতে থাকে। আনহা, ইস এসেছে, কি ভেবেছে ও যা বলবে আমি তাই করব? উনি বলবে ভার্সিটিতে যাবে না তো আমি যেতে পারবো না, এখন আবার বাড়িতে টিচার রেখেছে, ধুর। পড়াশোনা আর ভালো লাগে না ভেবেছিলাম। বিয়ের পর আরাম আয়েশে থাকবো, পড়াশোনা লাইফ থেকে আউট করে দিব, কিছুই হলো না। এখন তাড়াতাড়ি যাই, না হলে রক্ষা নাই। কি জানি আমার ভার্সিটিতে না যাওয়ার কারণ হিসেবে কোনো ভূগোল বুঝিয়েছে বাবা মাকে। আনহা তাড়াতাড়ি নিচে যায়। আনহা নিচে যাওয়ার সাথে সাথেই আকিব চলে আসে। আনহা একদৃষ্টিতে আকিবের যাওয়া দেখে আনহা স্যারের কাছে পড়তে বসে। রাত 10টায় পড়ানো শেষ করে স্যার চলে যায়। আনহা বই খাতাটি টেবিলে রেখে কাজের লোকের সাথে ডিনার সাজায়, তারপর শ্বশুর শাশুড়িকে খাইয়ে 1 কাপ কফি হাতে রুমে যায়, কারণ এ সময় আকিব কফি খায়, না হলে পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে, কফি খেলে ঘুমটা কম আসবে। কফি নিয়ে আকিবের সামনে রাখতেই আকিব কফি খেতে লাগল। আনহার দিকে একবারও তাকাল না। আনহা ঠাস ঠুস করে বিছানা গুছিয়ে ঘুমিয়ে পড়ল। আকিব সেদিকে ভ্রুক্ষেপ করল না, নিজের পড়ায় মন দিল। আস্তে আস্তে সময় পেরিয়ে যায়। আকিবের পরীক্ষাও শুরু হয়ে গেছে। এর মধ্যে আকিবের সাথে আনহার তেমন কোনো কথাই হয়নি। আকিব পরীক্ষার কারণে সারাদিন ভার্সিটিতে ক্লাস আর করেই কাটিয়ে দেয়, আর রাতে আনহা পড়তে পড়তেই সময় কেটে যায়। আকিবকে সময় দিতে পারে না, আর আকিব সবাইকে সাফ জানিয়ে দিয়েছে পরীক্ষার চলাকালীন ওকে কেউ যেন বিরক্ত না করে, সেটাই সবাই শুনতে বাধ্য। দেখতে দেখতে আকিবের পরীক্ষা শেষ, তার সাথে সাথে আনহার পরীক্ষা শুরু। এখন আকিব ও আনহার কাছে যায় না, কারণ আনহা এমনিতেই ফাঁকিবাজ, পড়তেই চায় না। পরীক্ষা শেষে আনহা এখন ফ্রি, আর আকিব বাবার সাথে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আনহা সবার জন্য ব্রেকফাস্ট রেডি করতেছে। আকিব ও ওর বাবা মা খেতে আসে। আকিব রেডি হয়ে আসে অফিসে যাওয়ার জন্য। আনহা, বাবা মা, আমার একটা কথা বলার ছিল। বাবা, বলো। আনহা, বলছিলাম কি, আমার পরীক্ষা তো শেষ, রেজাল্ট দিতে সময় লাগবে, আমি যদি বাড়িতে থেকে একটু ঘুরে আসি। এটা শুনে আকিবের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কারণ এমনিতেই আনহাকে বেশি সময় দেখতে পায় না, আর যদি বাপের বাড়ি যায় তাহলে তো 10-15 দিন ছাড়া আসবে না। এতদিন আকিব আনহাকে ছাড়া থাকবে কিভাবে? আকিবের বাবা আনহাকে যেতে বলল। আকিব ওর বাবার মুখের উপর কোনো কথা বলতে পারল না। আনহা তো খুব খুশি। সবাইকে খাইয়ে আনহা রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিল। কালকে সকালে যাবে। খুশির ঠেলায় আগেই ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে। রাতে আকিব বাড়িতে ফেরে। আনহা সোফায় বসে টিভি দেখছিল। আকিবকে রুমে আসতে দেখে আকিবের জন্য কফি নিয়ে যায়। আকিব তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছিল। আনহা গিয়ে কফির কাপ এগিয়ে ধরল, আকিব ও নিয়ে খেতে লাগল। আকিব, তা কদিন থাকবে? কফির কাপে চুমুক দিয়ে। আকিবের মুখ দেখে ও বুঝতে পারল আকিবের কষ্ট হবে ওকে ছাড়া থাকতে, কিন্তু এটাই সুযোগ আকিবের পেট থেকে কথা বের করার। আনহা, 1 মাস তো থাকবই। আনহার কথা শুনে আকিব কিছু বলল না, কফির কাপ শক্ত করে ধরল। আনহা, কেন, তোমার কি থাকতে সমস্যা হবে? আকিব, না, খুব আরাম লাগবে। বাই দা ওয়ে, 1 মাসের জায়গায় 2 মাস থেকে এসো, আরও ভালো হবে। বলতে বলতে আকিব বারান্দায় চলে যায়। আনহা, ভাব দেখ,
ভাঙবে তবু মোচকাবে না। আমিও দেখে নেব মিস্টার আরিয়ান আদনান আকিব। এই আনহাকে ছাড়া তুমি কিভাবে থাকো? আমি বলছি কাকে আমার, ও তো থাকতে কষ্ট হবে, কিন্তু এটা যে আমাকে করতেই হবে। আনহা ঘুমিয়ে পড়ে আকিব বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতের কফির কাপে কফি ঠান্ডা হয়ে গেছে। আকিব সেদিকে খেয়াল করে না, গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে। কফির কাপ ওভাবেই টেবিলে রেখে ঘুমিয়ে পড়ল। সকালে আনহা উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। রেডি হওয়ার সময় ওর চোখ গেল টেবিলের উপর রাখা কফির কাপে। আকিব কফি খায়নি। আনহা একটু মুচকি হেসে কফির কাপ নিয়ে নিচে চলে আসে। ব্রেকফাস্ট করে আনহা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আকিব ওকে ড্রপ করে দেবে। আকিব নীরবে গাড়ি চালাচ্ছে, কোনো কথা বলছে না। বাইরে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা এসে গাড়ির উপর পড়তেছে। আনহা জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির পানি হাতে নিচ্ছে। বৃষ্টি ওর খুব ভালো লাগে। বৃষ্টিতে ভিজতেও, কিন্তু বাড়িতে গেলে ওর মা কিছুতেই বৃষ্টিতে ভিজতে দেবে না। এটা ভেবেই ওর মন খারাপ হয়ে গেল। কিছু একটা ভেবে আনহা গাড়ির জানালা দিয়ে মুখ বের করে দিল বৃষ্টিটা ভালোভাবে অনুভব করার জন্য। তখনই আকিব গাড়ির কাঁচ লাগিয়ে দিল। আনহা তাড়াতাড়ি মুখটা গাড়ির ভিতরে নিয়ে আসে, মুখটা গোমরা করে ফেলে, মুখটা আঁচল দিয়ে মুছে নিল। গাড়ি আনহার বাড়ির সামনে এসে থামল। তামিম ওখানেই দাঁড়িয়ে আনহার জন্য অপেক্ষা করছিল। আনহা গাড়ি থেকে নামল, সাথে সাথে তামিম আনহার দিকে ছাতা এগিয়ে দেয়। গাড়ি থেকে ওর ব্যাগ ও নিয়ে নেয়। তামিম আকিবকে ভিতরে আসতে বললে ও যায় না বলে অফিসে কাজ আছে। তামিম ভিতরে চলে যায়। আনহা ও আস্তে আস্তে ভিতরে চলে আসে। আকিব শুধু চেয়ে চেয়ে আনহার যাওয়া দেখে ও ভেবেছিল আনহা একবার পিছু ফিরে তাকাবে, কিন্তু আনহা তাকালো না। আকিব চলে যায়। আনহা বাড়িতে গিয়ে মা বাবার সাথে কথা বলে রুমে যায়। শাড়িটা চেঞ্জ করে খাটের উপর হেলান দিয়ে বসে আছে আর অতীতে ডুব দিল। সেদিন আকিবের ব্যবহারে আনহা খুব কষ্ট পেয়েছিল, কিন্তু সেদিন বিকেলে মারিয়া ফোন করে যা বলল তাতে আনহার রাগ উধাও হয়ে গিয়েছিল। সেদিন আনহাকে রুমে আটকে ভার্সিটিতে গিয়ে ওর বন্ধুদের কাছে নিজের মনের কথা শেয়ার করেছিল। ও বলেছিল আনহাকে ও কতটা ভালোবাসে। সেখানে মারিয়া ও উপস্থিত ছিল, তাই ও আনহাকে ফোন করে সবটা বলে। কিন্তু এখন একটা সমস্যা, আনহা আকিবের মুখ থেকে কিভাবে ভালোবাসার কথা বের করবে সেটাই ভেবে পাচ্ছে না। 3 দিন পার হয়ে গেছে, আনহা আর থাকতে পারছে না। আকিবকে না দেখে থাকতে ওর খুব কষ্ট হচ্ছে। এই 3 দিনে আকিবকে ফোন করার জন্য অনেকবার ফোন হাতে নিয়েছে, কিন্তু পরক্ষণে মারিয়ার কথা মনে পড়ল। মারিয়া ওকে বারণ করেছে আকিবকে কল করতে, কিন্তু আকিব তো ওকে একবার কল করতে পারত নাকি অভিমান করেছে। আনহা ভাবতে লাগল আকিব কি ওকে ছাড়া থাকতে পারছে নাকি আনহার মতোই ছটফট করছে। আনহা ভাবছে আর রুমের মধ্যে পায়চারি করতেছে। এমন সময় আনহার মায়ের ডাক পড়ল। আনহা বিরক্ত হয়ে বসার রুমের দিকে পা বাড়াল। আনহা, কি হলো মা, এভাবে ডাকছ? আনহা আর বলতে পারল না। সোফায় বসা মানুষটাকে দেখে চমকে গেল। আকিব, কিন্তু আকিব এখানে কেন? আনহাকে দেখে আকিব উঠে দাঁড়াল। আনহা আকিবের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মা, আকিব তোকে নিয়ে যেতে এসেছে। আনহা এবার অবকের চরম সীমানায় পৌঁছে গেছে। আকিব ওকে নিতে এসেছে, এটা হতেই পারে না। আনহা নিশ্চয়ই স্বপ্ন দেখতাছে। মা, কি হলো? যা রেডি হয়ে নে। আনহা, কিন্তু মা আমি তো আরও কিছুদিন থাকব, আর তা তো বলেই এসেছিলাম। আকিব, কেন তোমাকে নিতে এসেছি সেটা বাড়িতে গিয়েই জানতে পারবে। এখন রেডি হয়ে এসো গো। আনহা রেডি হতে চলে যায়। কেন আকিব ওকে নিতে এসেছে ভেবেই পাচ্ছে না। রেডি হয়ে বাড়ির সবার থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে পড়ে। গাড়িতে বসে আনহা ভাবনার জগতে ডুবে আছে। কখন যে বাড়িতে এসে পড়ল সেটা খেয়াল করল না। আকিব, এক্সকিউজ মি, আপনাকে কি কোলে করে নামাতে হবে নাকি? আনহার ধ্যান ভাঙে। আনহা, না, আমি যেতে পারব।
বাড়িতে এসে আনহা ওর শাশুড়ির থেকে জানতে পারল রিমি প্রেগন্যান্ট। আজ দুপুরে সংবাদ রিমির শ্বশুরবাড়ি যাবে, তাই আকিব গিয়েছিল আনহাকে আনতে। আনহা: ও তাহলে এই ব্যাপার। আকিব: তাহলে মায়ের কথায় আমাকে আনতে গিয়েছে, নিজের জন্য না। হুশ শয়তান একটা, আমাকে একটুও মিস করেনি। দুপুরে সবাই রিমির শ্বশুর বাড়িতে যায়। আনহা রিম আর তানভীরকে কংগ্রাচুলেশনস জানায়। রিমি, আনহার সেদিনের রিপোর্টটা তো ভুল ছিল, তা সঠিক রিপোর্ট কবে পাবো? আনহা কিছু বলল না, শুধু দূরে বসে থাকা আকিবের দিকে এক নজর দেখল। সবার সাথে বসে গল্প করছে আকিব। আনহা: এই নিরামিষটা যে কবে বুঝবে আল্লাহই জানে, মনে মনে। বিকেল বেলা আকিব আর আনহা বাড়িতে চলে আসে, আর ওর শ্বশুর শাশুড়ি থেকে যায়। রিমি জোর করে রেখে দেয়। আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কোনো থামাথামি নেই। সামনে শীত আসছে, আর এখন বৃষ্টি। নভেম্বরের এই সময়টাতে বৃষ্টি হয়। বৃষ্টির কারণে আকিব আজকে অফিসে যায়নি, আর তার চেয়ে বড় কারণ হলো আনহাকে একা বাড়িতে রেখেও যাবে না, তাই সকাল থেকে রুমে বসে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। 12টার পর বৃষ্টি একটু থামে, আনহা খাবার রেডি করে। গোসল করার জন্য রুমে যেতেই বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি আবার শুরু হয়েছে। আনহা দৌড়ে গিয়ে বাথরুমে কাপড় রেখে ঝড়ের গতিতে রুমে থেকে বেরিয়ে যায়। পথেই আকিবের সাথে জোরে ধাক্কা। আকিব: উফফ, ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে কোথায় যাচ্ছ? দেখতে পাও না নাকি এভাবে কেউ ধাক্কা দেয়? আনহা: এখন কথা বলার সময় নেই, আমি যাই। আকিব: যাই মানে কোথায়? আনহা আকিবের কোনো কথা না শুনেই দৌড় দিল। আকিব বুঝতে পারল না যে আনহা এভাবে দৌড়ে কোথায় যাচ্ছে। আকিব আনহার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আনহা সিঁড়ি বেয়ে সোজা ছাদে চলে গেল। আকিব: আনহা এ সময় ছাদে গেল কেন? গিয়ে দেখতে হচ্ছে। আকিব ছাদে গিয়ে দেখে আনহা বৃষ্টিতে ভিজছে আর লাফালাফি করতেছে। বৃষ্টির পানি আনহার পুরো শরীর ভিজিয়ে দিয়েছে। আনহার পরা সুতি শাড়ি ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। ভেজা শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। খোলা চুলগুলো ভিজে পিঠ ও গলার সাথে লেপ্টে আছে। আনহা তো ভিজেই যাচ্ছে, আর আকিব ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনহাকে দেখতেছে। এতে যে আকিব নিজেও ভিজে গেছে সেদিকে ওর খেয়াল নেই। ও আনহাকে দেখতে ব্যস্ত। বৃষ্টির প্রতিটি ফোঁটা আনহার মুখ ঠোঁট চোখ ভিজিয়ে দিচ্ছে। আকিবের এখন এই বৃষ্টির পানিকে হিংসা করছে। যাকে এত দিন ও ছুঁতে পারেনি তাকে এই বৃষ্টি অনায়াসেই ছুঁয়ে দিচ্ছে। আকিব নেশাকাতুর চোখে আনহার দিকে তাকিয়ে আছে। আকিব যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনহাকে দেখতেছে সেটা আনহা খেয়াল করেনি। হঠাৎ পিছনে ঘুরতেই আকিবকে দেখে ওর কাছে যায়। আনহা: আরে আকিব, তুমি এখানে কখন এলে? আর বৃষ্টিতে ভিজছ কেন? একটু আগেই তো গোসল করলে। ব্লা ব্লা ব্লা। আনহা বকবক করতেছে। আকিব ওর কথায় কান দিল না। আনহার দিকে তাকিয়ে আছে। বৃষ্টির পানি আনহার কপাল থেকে বেয়ে ঠোঁটের উপর দিয়ে গড়িয়ে গলা দিয়ে যাচ্ছে, সেটাই পর্যবেক্ষণ করছে আকিব। আনহা ওর সামনে হাত দিয়ে তুড়ি বাজাতেই আকিব ওর হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। আনহা তো পুরাই হ্যাং। আকিব এক হাতে আনহার কোমর চেপে ধরে, আরেক হাত আনহার মাথার পিছনের চুল ধরে টেনে কাছে এনে আনহার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। আনহা নিজের চোখ বন্ধ করে ফেলল। আকিব আনহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আকিবের এরকম কাজের জন্য আনহা মোটেও প্রস্তুত ছিল না। কিছুক্ষণ পর আকিবের হুঁশ আসে। এতক্ষণ ধরে ও কি করছিল ও নিজেই জানে না। এখন নিজের কাজের জন্য লজ্জা বোধ করছে। আকিব আনহাকে ছেড়ে দিয়ে চলে যেতে নিলেই আনহা আকিবের হাত টেনে ধরে এক টানে নিজের কাছে আনল। আকিবের দুপায়ের উপর আনহা নিজের পা রেখে আকিবের শার্টের কলার ধরে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আনহার এহেম কাণ্ডে আকিব রোবট। তাকিয়ে দেখে আনহা নিজের চোখ দুটো বন্ধ করে আছে। বৃষ্টির পানি আনহার চোখের পাপড়ি বেয়ে পড়ছে। আকিব ও নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। একটু বাদেই আনহা আকিবকে আস্তে করে ছেড়ে দিল। ঠোঁটের কোনায় একটা মসৃণ হাসি দিয়ে বলল, আনহা, তুমি তো খুব ভালো করেই জানো আমি কারো ঋণ রাখি না।
আকিব মাথা নিচু করে চলে আসতে নিলে ওর সামনে আনহা বাদ সাধে, ওর কলার টেনে ধরে। আনহা, আর কতদিন এভাবে চুপ করে থাকবে আকিব? একবার ও নিজের মনের কথা বলতে পারলে না, নিজের ভালোবাসার কথাটা বলতে এত সময় নিচ্ছ? আমাকে দেখে তুমি কি কখনোই বুঝতে পারোনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি? বলো আকিব, বলো কলার ধরে ঝাঁকিয়ে। আকিব কোনো কথা বলছে না, আনহার দিকে তাকিয়ে আছে। আনহা, ওয়াই আর ইউ সাইলেন্ট? আকিব, আজকে তোমাকে বলতে হবে, যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি চলে যাব, তোমাকে ছেড়ে, তোমার লাইফ ছেড়ে। এবার আকিব মুখ খুলল। আকিব, ও আচ্ছা, পকেটে 2 হাত দিয়ে দাঁড়িয়ে, আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু থাকতে পারবে তো? আর এই আরিয়ান আদনান আকিব তোমাকে যেতে দিবে এটা ভাবলে কি করে? এরপরও তুমি যদি ভাবো যে তুমি চলে যাবে তাহলে চেষ্টা করে দেখতে পার, যাওয়ার কোনো পথ খুঁজে পাও কিনা। আনহা আকিবের কথায় ভ্যাবাচেকা খেয়ে গেল, এসব আকিব কি বলছে? আনহা, তুমি কি আমাকে ভালোবাসার কথা বলছো নাকি থ্রেড দিচ্ছ? কোনটা? আকিব, তুমি যেটা মনে কর। আনহা, আর ইউ সিরিয়াস আকিব? আমার চোখে কি কখনোই তুমি ভালোবাসো দেখতে পাওনি? আকিব, না। আনহা, কি ব? আকিব আনহার কোমরে হাত দিয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। আকিব, আমি লেটারের দেখেছিলাম, তোমার চোখে না, বাঁকা হেসে। আনহা, মানে? আকিব, ওই দিন তুমি বারান্দায় দাঁড়িয়ে পড়ছিলে। আনহা, মানে তুমি পুরো লেখাটা পড়েছিলে? আকিব, তুমি কি ভেবেছিলে আমি পড়াতে মোটেই স্লো না? ওকে। আনহা এবার রেগে যায়, আকিবকে একটা ধাক্কা মেরে সরিয়ে দেয়। আনহা, স্টুপিড, বদমাইশ শয়তান, বদের হাড্ডি, তাহলে এত দিন আমাকে ঘোরালে কেন? আকিব, লেটারে আমার পোষাবে না, বলতে হবে। আনহা, বলতে হবে, তাই না? বলবো না আর? আই হেট ইউ, বদমাশের ঘরদুয়ার। বলতে বলতে আনহা চলে যেতে নিল। আকিব, সাহিয়া আদনান আনহা, এই আরিয়ান আদনান আকিবের ভালোবাসার রং দিয়ে নিজেকে রাঙাতে চেয়েছিলেন না, আর সেই ভালোবাসার রং না নিয়েই চলে যাচ্ছেন। আকিবের কথায় আনহা পিছনে ঘুরে তাকাল, আকিবের ঠোঁটের কোণে মায়াবী হাসি। আনহা আকিবের দিকে তাকিয়ে আস্তে আস্তে আকিবের দিকে এগিয়ে আসছে। আকিব পকেটে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আনহা এসেই আকিবকে জড়িয়ে ধরল। আকিব ও পকেট থেকে হাত বের করে আনহাকে 2 হাতে আগলে রাখে। বৃষ্টিটা এখনো থামেনি, হয়তো ওদের সীমাহীন ভালোবাসার সাক্ষী হতে চায়, তাই অঝোর ধারায় বৃষ্টি পড়তেছে। আনহা, আই হেট ইউ, জড়িয়ে ধরা অবস্থায়। আকিব, হেট ইউ টু, আনহাকে নিজের থেকে ছাড়িয়ে। কিঞ্চিত হাসি দিল আকিব, আনহাও মুচকি হাসি দেয়। আনহা শাড়ি চেঞ্জ করে তোয়ালে দিয়ে মাথা মুছতেছে, আজকে বেশি ভিজে ফেলেছে। না জানি আবার ঠান্ডা লেগে যায়। আকিব কোথা থেকে এসে আনহার হাতে হেয়ার ড্রায়ার ধরিয়ে দিল। আকিব, নাও এবার তাড়াতাড়ি চুল শুকিয়ে ফেল। আনহা, ইচ্ছে করে আমাকে বৃষ্টিতে ভিজিয়ে এখন এসেছে হেল্প করতে। আকিব, আমি কি করলাম? তুমি তো ভিজলে, আমি তো পড়ে গেলাম। আনহা, আচ্ছা, তোমার সাথে বকবক করতে করতে যে আমি কতটা ভিজে গেছি। এখন যদি ঠান্ডা লাগে? আকিব, এখন সব দোষ আমার, তোমার জন্য তো আমি 2 বার গোসল করলাম, এখন যদি ঠান্ডা লাগে। আনহা, তোমার সাথে কথায় পারা যাবে না। যত সব। হেয়ার ড্রায়ার ঠাস করে ড্রেসিং টেবিলের উপর রেখে চলে যেতে নিলে আকিব আনহাকে টেনে ধরে, আয়নার সামনে দাঁড় করিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে আনহার চুলগুলো শুকিয়ে দিল। আনহা আয়নায় তাকিয়ে আছে আর আকিবের কাজ দেখতেছে, চুল শুকানো শেষে। আকিব, নাও এবার আর ঠান্ডা লাগবে না হ্যাপি, এবার গিয়ে কফি নিয়ে আসো 2 কাপ। বারান্দায় বসে বৃষ্টি দেখা আর কফি খাওয়ার মজাই আলাদা। আনহা, ওকে।
আনহা গিয়ে 2 কাপ চা বানিয়ে নিয়ে বারান্দায় যায়, গিয়ে দেখে আকিব একটা সিঙ্গেল কম্বল গায়ে জড়িয়ে বসে আছে। আনহা, এ কি, এভাবে বসে আছো কেন? আকিব, প্রচুর শীত করতেছে। আনহা, ওহ, এই নাও চা। আকিব, আমি তো কফি আনতে বললাম। আনহা, খেয়ে দেখ, ভালো লাগবে, চা খেতে খেতে বৃষ্টি দেখার মজাই আলাদা। আনহা পাশের টেবিলে চায়ের ট্রে রাখল। আকিব আনহার হাত ধরে নিজের সামনে বসিয়ে কম্বল দিয়ে জড়িয়ে ধরে। আনহা, এটা কি হলো? আকিব, এই কম্বলে শীত মানছে না, তবে এখন গরম হয়ে গেছি। আকিবের কথায় আনহা একটু না অনেকটাই লজ্জা পায়, লজ্জায় মাথা নিচু করে ফেলল। আকিব, এই যে লজ্জাবতী লতা, চা দিন, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আনহা, ও হ্যাঁ, এই নাও। আকিব, কিন্তু খাবো কিভাবে? হাত বের করতে পারবো না, তবে কেউ যদি খাইয়ে দেয় তবে খেতে পারি। আনহা, ওহ আচ্ছা, কেউ খাইয়ে দেবে, ওকে, তাহলে রিধিকে একটা কল করি, ও এসে তোমাকে খাইয়ে দেবে। আকিব, ওকে, নো প্রবলেম। আনহা, কি বললে তুমি? আকিব, তুমি যদি ডাকতে পারো তাহলে আমি ও খেতে পারবো ওর হাতে। আনহা, খাওয়াচ্ছি তোমাকে রিধির হাতে চা। বলেই আনহা আকিবের গাল চেপে ধরে চায়ের কাপে চুমুক দেওয়ায় জোর করে পুরো চা খাইয়ে দেয়। আকিব, উফ, দিলে তো আমার মুখ পুড়িয়ে। আনহা, বেশ হয়েছে, এখন আর রিধির নাম মুখে আনতে পারবে না। আনহা উঠে যেতে নিলে আকিব একটানে আবার নিজের কাছে নিয়ে এলো, শক্ত করে আনহাকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবাল। আকিবের পরশে আনহা কেঁপে উঠল। আকিব আনহার কানের কাছে ফিসফিস করে বলল, আকিব, আমার কাছে থেকে তুমি কখনো দূরে যেতে চাইলে ও পারবে না, কারণ একটা অদৃশ্য বিনি সুতায় আমরা দুজনে বাধা, শত চেষ্টা করলেও সেটা ছেঁড়া যাবে না। আনহা কিছু বলল না, শুধু আকিবের পরশগুলো অনুভব করতে লাগল। দুজনে একসাথে বসে বৃষ্টি দেখতেছে, এভাবেই সারা জীবন একসাথে থাকতে চায় দুজনে, জীবনে আর কোনো ঝড় দেখতে চায় না। রাতে হঠাৎ করেই কারেন্ট চলে যায়। আনহা তখন রুমে একা ছিল। আনহা জোরে জোরে আকিবকে ডাকতে লাগল। আকিব রুমে চলে আসে, ফোনের ফ্ল্যাশ অন করে। আনহা, কোথায় ছিলে? তুমি জানো আমার খুব ভয় লাগছিল, এখন কি করব? আকিব, ওয়েট, আমি ক্যান্ডেল জ্বালাচ্ছি। আকিব আলমারির ড্রয়ার থেকে অনেকগুলো রং বেরঙের ক্যান্ডেল বের করল, রুমের এক এক জায়গায় এক একটা রেখে জ্বালিয়ে দিল। আনহা, ওয়াও, খুব সুন্দর তো ক্যান্ডেলগুলো, কিন্তু এতদিন তো দেখিনি, তুমি বুঝি লুকিয়ে রেখেছিলে, কিন্তু কেন? আকিব, হাত দিয়ে মাথা চুলকে, তুমি হয়তো ভুলে গেছো, এই ক্যান্ডেলগুলো আমাদের বাসর ঘরে ঝালানো ছিল আর আমি সেগুলো নিভিয়ে দিয়েছিলাম। আনহা, ছোট ছোট চোখে তাকিয়ে। আকিব, কিন্তু দেখ, সেই ক্যান্ডেলগুলো আমি আবার জ্বালালাম আনহার কাছে এসে। কি অদ্ভুত না, সেদিনের ক্যান্ডেল আর আজকের ক্যান্ডেলগুলোর মধ্যে অনেক তফাৎ। আনহা, কি রকম? আকিব, সেদিন ক্যান্ডেলগুলো ভালোবাসার কোনো আলো জ্বালাতে পারেনি, আর আজকে ভালোবাসার আলো জ্বালিয়েছে। মোমবাতির আলোয় দুজন দুজনকে দেখতেছে, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে, এক অদম্য ইচ্ছা, ভালোবাসা দুজনের চোখে ফুটে উঠেছে। হঠাৎ আকিব আনহাকে জড়িয়ে ধরে, হঠাৎ জড়িয়ে ধরাতে আনহা একটু অবাক হয়, তারপর ও নিজেও আকিবকে জড়িয়ে ধরে। আকিব, প্লিজ আনহা, আমাকে ছেড়ে কখনো চলে যেও না, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, আই লাভ ইউ সো মাচ, প্লিজ। আনহা, এভাবে বলছো কেন? আর আমি বা কোথায় যাব? এটা কেমন প্রশ্ন? আকিবকে নিজের থেকে ছাড়িয়ে। আকিব, আমি জানি না, তবে আমার কেমন যেন ভয় হচ্ছে, তোমাকে হারিয়ে ফেলার ভয়। আনহা, মেয়েদের মতো এত ভয় পাচ্ছ কেন? আমাকে দেখো না, আমি কি ভয় পাচ্ছি? তুমি যতটা ভয় পাচ্ছ একটা মেয়েও ততটা ভয় পায় না। আকিব, কি বললে আমি মেয়েদের মতো ভয় পাই? আনহা, পাও তো, শুধু ভয় না, মেয়েদের মতো লজ্জাও পাও।
আকিব, তাই বুঝি, তাহলে দেখা যাক আজকে কে লজ্জা পায়। আনহা, কিভাবে? আনহা কিছু বলার আগেই আকিব আনহাকে কোলে তুলে নিল। আনহা, আকিব কি করছো, ছাড়ো, পড়ে যাব, পড়ে গেলে আমার কোমরের সব হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আকিব, ভয় পাচ্ছ কেন, আমি তো আছি, একদম জায়গামতো গিয়ে নামাব। হেসে আনহার আর কিছু বুঝতে বাকি রইল না, লজ্জায় ও লাল নীল সবুজ হয়ে গেছে। আকিব আনহাকে বিছানায় নিয়ে বসিয়ে দিল। আনহার মুখটা দেখার মতো ছিল। আকিব তা দেখে হেসে বলল, আকিব, ভীতু আর লজ্জাবতী কে এখনই প্রমাণ হয়ে গেল। আনহা, দেখ আকিব আনহার ওষ্ঠদ্বয় নিজের দখলে নিয়ে নিল। আনহা দুহাতে আকিবের শার্ট খামচে ধরে আস্তে আস্তে গভীরভাবে, গভীর ভালোবাসায় দুজনে ডুব দিল। রাত 2টো বাজে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে, বৃষ্টিও হচ্ছে খুব। আকিব ঘুমিয়ে আছে, আর আনহা আকিবের পাশেই শুয়ে আছে, কিন্তু ওর ঘুম আসছে না, আকিবের দিকে চেয়ে আছে। আকিব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আনহা আকিবের গালে হাত দিয়ে স্লাইড করতেছে। আকিবের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে আনহা। অসম্ভব সুন্দর লাগছে আকিবকে, চুলগুলো কপালে এসে পড়েছে, যার কারণে আকিবের সৌন্দর্য আরও বেড়ে গেছে। আনহা আকিবের চুলগুলো আরও এলোমেলো করে দিল, তারপর আস্তে আস্তে আকিবকে ডাকতে লাগল, আনহা, আকিব, আকিব। আকিব, মম, ঘুমের ঘোরে। একটু নড়ে চড়ে আবার ঘুম। আনহা, উফফ, আকিব, একটু জোরে, আমার ঘুম মাটি করে, এখন নিজে মরার মতো ঘুমাচ্ছে। আকিব চোখ মেলে তাকায়। আকিব, হোয়াট হ্যাপেন্ড, ঘুম পাচ্ছে তো? আনহা, কিন্তু আমার ঘুম আসছে না, সো তুমিও ঘুমাতে পারবে না ওকে। আকিব আনহাকে নিজের কাছে টেনে নিয়ে ওর বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। আনহা, এটা কি হচ্ছে, আমার ঘুম আসছে না আর তুমি এভাবে ঘুমাচ্ছ, ওঠো। আকিব আরো শক্ত করে জড়িয়ে ধরে আছে আনহাকে, যার কারণে আনহা ওকে ঠেলে সরাতে পারছে না। অবশেষে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিল। আকিব আনহার হাত টেনে নিয়ে ওর মাথার উপর রাখল। আনহা মুচকি হেসে আকিবের সিল্কি চুলগুলো আস্তে আস্তে টানতে লাগলো। এভাবে আনহাও একসময় ঘুমিয়ে পড়ল। সকালে রৌদ্রের মৃদু আলো চোখে পড়তেই আনহার ঘুম ভাঙ্গে। তাকিয়ে দেখে রোদের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে, দেখে বোঝাই যায় না যে কালকে অনেক বৃষ্টি হয়েছিল। আকিব এখনও আনহার বুকের উপর ঘুমানো। আনহা আস্তে করে আকিবকে সরিয়ে বাথরুমে চলে যায়। গোসল সেরে শাড়ি পরে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বের হয়ে দেখে আনহা গিয়ে আকিবকে ডাকতে লাগল, আনহা, আকি, ওঠো তাড়াতাড়ি, কয়টা বাজে খেয়াল আছে? আনহার ডাকে আকিব লাফ মেরে উঠল। আকিব, উফফ দিলে তো আমার সুন্দর স্বপ্নটাকে নষ্ট করে। আনহা, ও তাই, এত স্বপ্ন কেন, দেখ চুপচাপ ঘুমাবে, স্বপ্ন দেখার দরকার কি? আনহার কথায় আকিব একদফা অবাক হয়। আকিব, হোয়াট, স্বপ্ন দেখার পিছনে আমার হাত কোথায়? ঘুমালে তো যে কেউ স্বপ্ন দেখে, তুমিও তো দেখ, আর আমি কি ইচ্ছে করে স্বপ্ন দেখি? আনহা, তুমি ইচ্ছে করেই উল্টা পাল্টা স্বপ্ন দেখ। এখন কথা না বলে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নাস্তা রেডি করছি। আকিব, আরেকটু ঘুমিয়ে নেই। আনহা, তাহলে অফিসে কি আমি যাব? আকিব, না না, আমি যাব, কিন্তু আজকে না, কালকে। আনহা, কি? আমি এক্ষুনি বাবাকে ফোন করে বলছি। আকিব, আচ্ছা, জ্বালায় পড়লাম তো, আল্লাহ আমার মতো শাকচুন্নি বউ যাতে আর কারো কপালে না পড়ে। আনহা, কি আমি শাকচুন্নি? ওকে থাক তুমি এখানে, আমি যাই, একদম আমার কাছে আসবে না, রিধির কাছে যাও, গো। হাতের তোয়ালে আকিবের মুখের উপর ছুঁড়ে মেরে চলে যায়। আকিব ও হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। আনহাকে রাগাতে আকিবের বেশ ভালো লাগে, তাই তো বারবার রাগিয়ে দেয়। ফ্রেশ হয়ে আকিব নিচে যায়।
আনহা খাবার রেডি করতেছে, আকিব গিয়ে বসে। আনহা এখনো রেগে আছে, ঠাসঠুস প্লেট গ্লাস আকিবের সামনে রাখে, পারলে ওর মাথায় ছুঁড়ে মারে, কিন্তু মারে না। আকিবকে খাবার দিয়ে চলে যেতে নিলে আকিব আনহার হাত ধরে টেনে নিয়ে ওর পাশের চেয়ারে বসায়, তারপর নিজের হাতে খাইয়ে দেয়। আনহা প্রথমে খেতে চায় না, কিন্তু আকিবের ইনোসেন্ট ফেস আর চোখের দিকে তাকিয়ে না খেয়ে থাকতে পারে না। আনহাকে খাইয়ে আকিব নিজেও খেয়ে নিল, তারপর অফিসে যাওয়ার জন্য দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে। আনহা তখন টেবিল গোছাচ্ছিল, আকিবকে আসতে দেখে চোখের ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? আকিব এসেই আনহার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল, মুচকি হেসে চলে গেল। আনহা আকিবের যাওয়ার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে আবার নিজের কাজে মন দিল। আকিব চলে যাওয়ার পরে ওর শ্বশুর শাশুড়ি আসে, সাথে রিমিকেও নিয়ে আসে। কয়েকদিন রিমি এখানেই থাকবে। আনহাও খুব খুশি, কারণ এতদিন একা থাকতে থাকতে বোর হয়ে গেছে, এবার রিমির সাথে থাকলে সময় তাড়াতাড়ি কাটবে। আনহা, উফ, আকিব আর কতক্ষণ লাগবে? 1 ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছ, ছবি আঁকতে আর কত সময় লাগবে? আকিব, ব্যাস আর 5 মিনিট। আনহা, 5 মিনিট করতে করতে ঘন্টা পার করে দিলে, এখনও তোমার 5 মিনিট শেষ হলো না, উফ। আকিব, নাও, পেইন্টিং কমপ্লিট। আকিব গিয়ে আনহাকে এনে পেইন্টিং এর সামনে দাঁড় করালো। আনহা, বিউটিফুল, ওয়াও। আকিব, কার পেইন্টিং দেখতে হবে না? আনহা, আমি সেটা বলিনি, বলেছি আমাকে অনেক সুন্দর লাগছে। আকিব, বড় একটা নিঃশ্বাস ছাড়ল, কার বউ দেখতে হবে না? আনহা, মম, কিন্তু ছবি আঁকতে গিয়ে হাতে আর শার্টে রং লাগিয়ে কি করেছ? আকিব পিছন থেকে আনহার কোমর ধরে, ফলে আনহার পেটে অনেকটা রং লেগে যায়। আকিব, নো প্রবলেম, এটা তো ভালোবাসার রং, আর সে রং দিয়ে তোমার ছবি এঁকেছি। আমার গায়ে লাগলে সমস্যা কোথায়? আনহা, এসবের কি দরকার ছিল? নিজেরও কষ্ট হল, কত টাইম লাগল? আকিব, লিসেন, এটুকু সময় কিছুই না, আমি তো তোমার জন্য সারা জীবন ধরে এভাবে পেইন্টিং করতে চাই, বিকজ ইউ আর মাই লাভ, লাইফ, অ্যান্ড ইউ আর মাই লাইফ লাইন। আনহা, ওকে, তাহলে আমি তোমার ছবি আঁকব। আকিব, রিয়েলি, তুমি পারবে? আনহা, কেন পারবো না? তুমি পেজটা চেঞ্জ করে আমার জায়গায় গিয়ে বসো, দেখবে 5 মিনিটের মধ্যে তোমার ছবি এঁকে দিব। আকিব, ওকে। আকিব পেজ চেঞ্জ করে গিয়ে চেয়ারে বসে। আনহা 5 মিনিট ধরে আঁকিবুকি করে। আনহা, কমপ্লিট। আকিব এসে দেখে যাও। আকিব পুরোই অবাক, এত তাড়াতাড়ি ছবি আঁকা ইম্পসিবল, তবুও আকিব এগিয়ে যায় দেখার জন্য। পেইন্টিংয়ের সামনে গিয়ে আরেক দফা অবাক হয়। আনহা আকিবের ছবির জায়গায় একটা কাকতারুয়ার ছবি এঁকেছে। আকিব রাগী চোখে পেছনে তাকায়, কিন্তু আনহা নেই, অনেক আগেই পালিয়েছে। আনহা দরজার পাশেই দাঁড়ানো ছিল। আকিবকে ডেকে একটা ভেঙচি কেটে দৌড়ে চলে গেল। আকিব, এখন পালাও, একবার তোমাকে বাগে পাই। রাতে আকিব বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কাজ করছিল। আনহা কফি হাতে রুমে যায়। আকিবের দিকে কফি এগিয়ে দেয়। আকিব কফি নিয়ে পাশের টেবিলে রেখে আনহাকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়, হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। আকিব, আমাকে দেখে কি তোমার কাকতারুয়া মনে হয়? আনহা, না। আকিব, তাহলে কাকতারুয়ার ছবি এঁকেছিলে কেন? আনহা, এমনি। আকিব, এমনি। আনহা, রিমি আপু, দরজার দিকে তাকিয়ে। আকিব ঘাবড়ে গিয়ে দরজার দিকে তাকায়। আনহা আকিবকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠেই দৌড়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, পিছনে ঘুরে দেখল আকিব বোকার মতো তাকিয়ে আছে। আনহা আকিবকে আবার ভেঙচি কেটে দৌড়ে চলে গেল। আকিব তো রাগে ফুলে ঢোল হয়ে গেছে। ডিনার সেরে আকিব আগেই রুমে চলে গেল। আনহা সবকিছু গুছিয়ে তারপর রুমে যায়। রুমের দরজাটা ভেজানো ছিল। আনহা আস্তে আস্তে দরজাটা একটু ফাঁক করে রুমে উকি দিল। সারা রুমে চোখ বুলিয়ে দেখল আকিব নেই।
আনহা, মনে হচ্ছে বাথরুমে না হয় বারান্দায়। আমি এখন তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি, না হলে এ যাত্রায় রক্ষা নেই। আনহা কোনো দিকে না তাকিয়ে রুমে ঢুকে একটু এগোতেই ঠাস করে দরজা লাগানোর শব্দে পিছনে ঘুরে তাকায়, আর কেউ নয়, আকিব এতক্ষণ দরজার পিছনে লুকিয়েছিল তাই আনহা দেখতে পায়নি। আকিবকে দেখে আনহা শুকনো ঢোক গিলল। আকিব আনহার দিকে এগিয়ে আসছে। আনহা দৌড় দিতে নিলেই আকিব ওর হাত ধরে টেনে নিজের বুকের সাথে আনহার পিঠ মিশিয়ে নেয়। আনহার এক হাত পিছমোড়া করে ধরে আছে, আর অন্য হাতে আনহার কোমর আর হাতসহ ধরে আছে। আনহা ছোটার শত চেষ্টা করেও পারল না, শেষে চুপ করে দাঁড়িয়ে আছে। আকিব, আমাকে কাকতারুয়া বানানো তাই না? এর শাস্তি তোমাকে পেতে হবে। আনহা ভয় কাচুমাচু হয়ে গেল। আনহা, কি শাস্তি? বিশ্বাস করো আমি মজা করে এঁকেছিলাম, আর আমি কি তোমার মতো ভালো ছবি আঁকতে পারি? আকিব, সেটা আমার জানার দরকার নেই, আমি তোমাকে এখন শাস্তি দেব। বলতে বলতে আকিব আনহার ঘাড়ে নিজের ঠোঁট বুলাতে লাগল। আনহা আকিবের পরশে বারবার কেঁপে কেঁপে উঠছে। আকিব নিজের কাজে ব্যস্ত। এতদিন পর ওদের ভালোবাসা পূর্ণতা পেল। আকিব চায় না আনহাকে এক মুহূর্তের জন্য দূরে রাখতে চায় না, এভাবেই সারা জীবন আনহাকে নিজের পাশে পেতে চায়। সকালবেলা ঘুম থেকে উঠে আনহা নিজেকে আকিবের বুকের উপর আবিষ্কার করে। আকিব আনহাকে নিজের বুকের সাথে চেপে ধরে ঘুমিয়ে আছে। আনহা আকিবের থেকে নিজেকে ছাড়াতে চাইলে আকিব আরও জোরে নিজের সাথে ওকে চেপে ধরে। আনহা, উফফ, আকিব ছাড়ো, আমাকে যেতে হবে। আকিব, আমি না ছাড়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। কথা না বলে চুপচাপ ঘুমাও আর আমাকে ও ঘুমাতে দাও। আনহা আর কি করবে, আকিবের কথাই মানতে হবে। ও আকিবের বুকের মধ্যেই শুয়ে আছে, যদিও ঘুম আসছে না তবুও শুয়ে আছে। আজকে আকিব অফিসে যায়নি, কারণ আজকে আনহা আর রিমিকে নিয়ে ঘুরতে যাবে। বিকেলে সবাই রেস্টুরেন্টে যায় খেতে। রিমি শুধু খেয়েই যাচ্ছে, আর আকিব চেয়ে চেয়ে দেখতাছে। আকিব, আপু আস্তে খা, খাবার তো পালিয়ে যাচ্ছে না। রিমি, তুই চুপ কর, তুই কিছু বুঝবি না। আকিব, এখানে বোঝাবুঝির কি আছে? আনহা, আকিব চুপ থাকো, আপুর সাথে ঝগড়া না করলে ভালো লাগে না তোমার। রিমি, এখন বুঝবি না, যখন সময় আসবে তখন ঠিকই বুঝবি, এখন আমাকে খেতে দে। আনহা একটু লজ্জা পেল, কিন্তু আকিব কিছুই বুঝতে পারছে না। খাওয়া শেষে ওরা পার্কে গেল ঘুরতে। ওখানে গিয়ে শোভানের সাথে দেখা। আকিব সোহানকে দেখে ওর কাছে গিয়ে শোভানের সাথে হ্যান্ডশেক করে। আকিব, হে ব্রো, কেমন আছো? সোহান, ভালো। আকিব, সাথে কে, ভাবি নাকি? শোভানের পাশে দাঁড়ানো মেয়েটির দিকে তাকিয়ে সোহান মাথা নাড়ায়। সোহান বুঝতে পারে না যে আকিব শোভানের ওপর ক্ষেপা, সেই আকিব শোভানের সাথে ভালো ব্যবহার করতেছে। আনহাও অবাক। রিমি, আকিব, তুই ওকে চিনিস? আকিব, ফ্রেন্ড। রিমি, ওহ, শোন, শোভানের দিকে তাকিয়ে, আমাদের বাসায় তোমার বউকে নিয়ে আসবে কিন্তু। সোহান মাথা নাড়ল। আকিবের তো ভীষণ হাসি পাচ্ছে, কোনোরকম হাসি থামাল। আকিব, আচ্ছা আসি আমরা, চলো। সোহান হাবলার মতো তাকিয়ে ওদের যাওয়া দেখতেছে। আকিব কিছু দূর গিয়ে আবার শোভানের কাছে ফিরে এসে বলল, আকিব, থ্যাঙ্কস আনহাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। বলেই আকিব চলে গেল। সোহান তো পুরাই শোকড। রাতে আনহা, শোভানের সাথে এত ভালো ব্যবহার, কি ব্যাপার? আকিব গিয়ে পেছনে থেকে আনহাকে জড়িয়ে ধরে। আকিব, কারণ ও না থাকলে আমি তোমাকে পেতাম না, তাই ওকে আজকে ধন্যবাদ দিয়ে আসলাম। আনহা ঘাড়ে নিজের নাক ঘষে। আনহা, তাহলে আমাকে তো রিধিকেও থ্যাঙ্কস দিতে হবে। আকিব, কেন? আনহা, তুমি তো জানো আমি কারো ঋণ রাখি না। তুমি আমার এক্সকে থ্যাঙ্কস জানিয়েছ, আর আমি তোমার এক্সকে জানাবো। সিম্পল। আকিব, ওকে পরের বার যখন রিধির সাথে দেখা হবে তখন জানিয়ে দিও।
দুজন একসাথে হেসে ওঠে। আকিব আনহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এমন সময় দরজায় টোকা পড়তেই আকিব আনহাকে ছেড়ে দিয়ে দরজা খুলল, দেখল রিমি এসেছে। আকিব, আপু তুমি? রিমি, আনহাকে নিয়ে তাড়াতাড়ি নিচে আয়, বাবা ডাকছে। এটা বলেই রিমি চলে যায়। আকিব একটু অবাক হয়। তারপর আনহা আর আকিব একসাথে নিচে আসে। নিচে এসে ওরা আরও অবাক হয়। আকিব একটু খুশি হয় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। আকিব, ভাইয়া। আকিব দৌড়ে গিয়ে রাকিবকে জড়িয়ে ধরে। আনহা রাকিবকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। আকিব, ভাইয়া তুমি? রাকিবকে ছেড়ে। আই এম সো হ্যাপি। বাবা প্লিজ ভাইয়াকে ক্ষমা করে দাও, প্লিজ। রাকিব, বাহ ভেরি নাইস আকিব। হেসে, আর কত নাটক করবি, এবার তো থামো। সাথে সাথে আকিবের মুখটা মলিন হয়ে গেল। রাকিব কি বলছে আকিব কিছুই বুঝতে পারছে না। বাড়ির সবাই অবাক। আকিব, মানে ভাইয়া তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। নাটক মানে? রাকিব, বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? মা, কি হচ্ছে রাকিব? একে তো আমাদের সম্মান ডুবিয়ে দিয়েছিস, এখন আবার কি শুরু করেছিস? বাবা, আমরা তোমার কোনো কথা শুনতে চাই না। আকিবের সাথে তোমার কথা শেষ, এখন তুমি আসতে পারো। আনহা আর রিমি চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হচ্ছে আগাগোড়া কিছুই বুঝতেছে না ওরা। রাকিব, বাবা সবে তো কথা শুরু, আজকে সবকিছুর হিসেব আমি বুঝাব। আকিব, ভাইয়া তুমি একটু ক্লিয়ার করে বলবে? রাকিব, তুই জেনেও সবকিছু না জানার ভান করছিস ওকে, তাহলে আমি বলি, বিয়েটা তো তোর প্ল্যান মাফিক হয়েছে। আকিব, বিয়ে? রাকিব, প্ল্যান করেই তো আমাকে সরিয়ে তুই আনহাকে বিয়ে করলি, আর আমাকে সবার সামনে খারাপ করে নিজে ভালো মানুষ হয়ে গেলি। তোর তারিফ না করে থাকা যায় না। বাবা, এসব কি বলছো তুমি? রাকিব, ঠিকই বলছি বাবা। জানো সেদিন কি হয়েছিল? তাহলে শোন। আমি গাড়ি থেকে নেমে আমার বন্ধুর জন্য ওয়েট করছিলাম, আর তখন আকিবের লোকেরা এসে আমাকে তুলে নিয়ে যায়। আর তোমরা আকিবের সাথে আনহার বিয়ে দিলে, আর আমি খারাপ হয়ে গেলাম। কি ঠিক বলছি তো আকিব? আকিবের দিকে তাকিয়ে আকিবের পা থেকে মাটি সরে যায়। রাকিব মিথ্যে কেন বলতেছে ও কিছু ভেবে পাচ্ছে না। বাবা, মিথ্যা বলো না। কি প্রমাণ আছে তোমার কাছে? রাকিব, আমি জানি বাবা, আমাকে প্রমাণ দিতে হবে, আর প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি। অফিসার প্লিজ কাম। তিনজন পুলিশ দুজন লোককে নিয়ে বাড়িতে ঢুকল। রাকিব, এই হলো আকিবের ভাড়া করা লোক, ওরাই আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আমি এতদিন প্রমাণের কারণে সবাইকে সত্যিটা বলতে পারিনি, কিন্তু আজকে আমি প্রমাণসহ এসেছি। অফিসার পুলিশের দিকে তাকিয়ে ইশারা করল। অফিসার, এই বল সব সত্যি? হ্যাঁ আকিব স্যার আমাদের টাকা দিয়ে বলেছিল ওনার ভাইকে কিডন্যাপ করতে। আমরা টাকার জন্য তাই করেছিলাম। এ কথা শুনে আকিব দুকদম পিছিয়ে যায়। আকিব আর নিজের মধ্যে নেই, কোনো এক অজানা ঘোরের মধ্যে পড়ে গেছে ও। বাড়ির সবাই কেমন যেন হয়ে গেছে। রাকিবের কথা শুনে আনহা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। আনহা এসব কিছুই বিশ্বাস করতে পারছে না। সব স্বপ্ন মনে হচ্ছে ওর কাছে। আনহা আস্তে আস্তে আকিবের সামনে যায়। কাপা কাপা হাতে আকিবের শার্ট ধরে টানতে টানতে কাপা কাপা গলায় বলল, আনহা, আকিব, এসব কি সত্যি? বল। তুমি সত্যি এসব করেছ? বলো একটু জোরে। আকিব, আনহা, ট্রাস্ট মি, আমি এসব কিছুই করিনি। আমি এসবের কিছুই জানি না। রিমি, এক্স্যাক্টলি। আকিব এরকম ছেলে না, আমি বিশ্বাস করি না। রাকিব, আমি জানি এসব কেউ বিশ্বাস করতে চাইবে না, তাই আমি সব প্রমাণ নিয়েই এসেছি। আমার সত্যি ভাবতে ঘৃণা হচ্ছে আকিব আমার সাথে এমনটা কিভাবে করতে পারল। ও যদি একবার আমাকে বলতো যে ও আনহাকে বিয়ে করতে চায়, তাহলে আমি ওর কথাই মেনে নিতাম। আমি নিজে দাঁড়িয়ে থেকে আনহার সাথে ওর বিয়ে দিতাম। মা, ছি আকিব, তুই এতটা নিচে কিভাবে নামতে পারলি?
আমার তোকে নিজের ছেলে ভাবতে লজ্জা করছে। বলতে বলতে তিনি সোফায় বসে পড়ে আকিবের বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে। আকিব ওর বাবাকে কিছু বলতে যাবে তার আগে তিনি আকিবকে থামিয়ে দিল। বাবা, আকিব তুমি এমনটা করতে পারবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি, কেন করলে? এখন তো তোমাকে পুলিশে দেওয়া উচিত। রাকিব, না বাবা আমি এসব চাই না, এতে আকিবের লাইফটা নষ্ট হয়ে যাবে, আমি এটা চাই না। অফিসার আপনি ওদেরকে নিয়ে চলে যান। পুলিশ চলে যায়। আকিব ফ্যালফ্যাল চোখে ওর বাবার দিকে তাকিয়ে আছে, কেউ ওর কথা বিশ্বাস করছে না। আকিব আনহার কাছে যায়। আকিব, বিশ্বাস করো আনহা, এটা সত্য না। আনহা এবার মুখ খুলল। আনহা, তাহলে সত্যিটা কি? আকিব, আনহা। আনহা, বলো তাহলে সত্যিটা কি? তুমি এতটা নীচ মনের মানুষ সেটা আমি আজ বুঝলাম। ছি, তুমি কেন করলে এটা, কেন? কলার ধরে ঝাঁকিয়ে। আকিব, আনহা প্লিজ ট্রাস্ট মি, এসব মিথ্যে। আনহা, তাহলে ওই লোকগুলো কেন তোমার নামে মিথ্যা কথা বলবে? বলো কেন আমার লাইফ নিয়ে খেলা করলে, কেন এত নাটক করলে? আকিব, আনহা আমার কথাটা একবার শোন। আনহার বাহু ধরে। আনহা আকিবের থেকে নিজেকে ছাড়িয়ে নিল, চোখের পানি ওর বাঁধ মানছে না যে আকিবকে এত বিশ্বাস করল, ভালোবাসল। সেই আকিব ওকে ঠকালো, এটা আনহা কিছুতেই মেনে নিতে পারছে না। আনহা, অনেক হয়েছে, আর না তোমার মতো একটা জঘন্য মানুষের সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। আনহা উপরে চলে যায়, আকিব ও পিছু পিছু যায়। আকিবের বাবা মা সোফায় বসে পড়ল, রিমি ওর মাকে সামলাচ্ছে। আনহা এক দৌড়ে রুমে চলে আসে, ওর ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আকিবকের কাজে ওর ঘৃণা হচ্ছে, এই আকিবকে ও কিনা ভালোবেসেছিল। ছি! আনহা নিজের ব্যাগ গোছাচ্ছে, আকিব আনহাকে বাধা দিচ্ছে। আকিব আনহার হাত টেনে ধরে। আকিব, প্লিজ আনহা, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না, আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ। আনহা, আমি ঠান্ডা মাথায় সবকিছু ভেবছি। তোমাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে এভাবে ঠকালে। আকিব, তুমি আমাকে ভুল বুঝছ। আনহা, এতদিন তোমাকে আমি ভুল বুঝে এসেছি, আজ ঠিক বুঝলাম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে আর থাকতে পারবো না, প্লিজ আমাকে আটকিও না। আকিবের শত বাধা আনহা মানল না, নিজের ব্যাগ গুছিয়ে রুম থেকে বের হয়ে গেল। আকিব নিচের ফ্লোরে বসে পড়ল, চোখের পানি টলমল করছে। শেষমেশ আনহা ওকে ভুল বুঝল, আনহা তো ওকে ভালোবেসেছে। তাহলে আজকে কেন আনহা ওকে বিশ্বাস করতে পারল না? আর আকিব ভেবে পাচ্ছে না ওর ভাইয়া কেন এমন মিথ্যা অপবাদ দিল ওর নামে। আনহা নিচে নেমে আসে। আনহা, মা বাবা আমাকে ক্ষমা করবেন, আমি এখানে থাকতে পারবো না, কান্না ভেজা কণ্ঠে। আকিবের বাবা মা কিছুই বলল না। আনহা বাড়ি থেকে বেরিয়ে আসে। রাকিব আনহার যাওয়ার দিকে চেয়ে থেকে এক টুকরো হাসি দিল, যা কারো চোখে পড়ল না। রাকিব, সরি। আকিব এন্ড আনহা, আমার লাইফটা সেটেল করার জন্য তোমাদের লাইফে গন্ডগোল লাগিয়ে দিলাম। রাকিব কখনো নিজের ভাগ ছাড়ে না, এজন্য যদি আকিবকে বাড়ি ছাড়া হতে হয় তাতেও আমি রাজি আছি, মনে মনে বলেই একটা ডেভিল হাসি দিল। তারপর বাবা মায়ের কাছে গিয়ে ভালো মানুষের অভিনয় করতে লাগল। আনহা অটোতে করে বাড়ি ফিরছে, চোখের পানি বারবার মুছছে, তবুও পানি পড়ছেই, খুব কষ্ট হচ্ছে। আকিব কেন ওর সাথে এমনটা করল, কেন এতটা খারাপ আকিব, তা এতদিন কেন বুঝতে পারল না? রিধিকে কি সাজিয়ে এনেছিল, আর সোহানকে কি টাকার লোভ দেখিয়ে সরিয়েছে? তাই হবে হয়তো। আকিবের মতো ছেলে সবকিছু করতে পারে, সবকিছু। আনহা এসব ভাবছে আর চোখের পানি মুছতেছে। এসব ভাবতে ভাবতে ও বাড়ি চলে আসে। দরজার সামনে এসে কলিং বেল বাজায়। একটু পরে আনহার মা এসে দরজা খুলল। আনহা ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আনহার মা কিছুই বুঝতে পারছে না, এত রাতে আনহা কেন এল আর কাঁদছেই বা কেন।
আনহার মা ওকে কোনোরকমে শান্ত করে সোফায় বসাল। আনহার বাবাও এসেছে, তিনি ও আনহাকে দেখে অবাক। ওনারা আনহাকে শান্ত করার চেষ্টা করতেছে কিন্তু পারছে না। শেষে আনহার শ্বশুরকে ফোন করে সব জেনে নিল আনহার বাবা। ওনারাও মেনে নিতে পারছে না যে সত্যি আকিব এটা করতে পারে। আনহার মা অনেকেই কষ্টে আনহাকে রুমে নিয়ে যায়। আনহা কাঁদতে কাঁদতে ওর মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। আনহার মা আঁচলে চোখ মুছে চলে আসে। সব বাবা মা চায় সন্তানের সুখ দেখতে, কষ্ট না, সন্তানের কষ্টে বাবা মা দ্বিগুণ কষ্ট পায়। আকিব নিজের রুমে দরজা বন্ধ করে লাইট অফ করে বসে আছে। বারান্দার ফাঁক দিয়ে বাইরের একটু খানি আলো এসে পড়ছে ওর রুমে, এতেই রুমটা একটু আলোকিত হয়েছে। আকিব একটু আগের ঘটনা বারবার চোখে ভাসছে। যদি এটা কোনো দুঃস্বপ্ন হতো তাহলে আকিবের চেয়ে খুশি আর কেউ হতো না। এমন যদি হতো আকিব এখনো স্বপ্ন দেখছে, ঘুম ভাঙলে দেখবে সবকিছু আগের মতোই আছে, তাহলে খুব ভালো হতো। কিন্তু তা হবে না, একটু আগেই সব শেষ হয়ে গেছে। আনহা ওকে ছেড়ে চলে গেছে। আনহাকে ছাড়া আকিব বাঁচবে কি করে? ওকে ছাড়া আকিব কিছুতেই থাকতে পারবে না। আচ্ছা, আনহা কি আকিবকে ছাড়া থাকতে পারবে? যতই মুখে বলুক সে আকিবকে ঘৃণা করে, কিন্তু একদিনের জন্য হলেও ও আকিবকে ভালোবেসেছিল। তাহলে আকিব এসব ভাবছে আর ওর চোখ দিয়ে অশ্রুধারা বইছে। মা বাবা আপু ওকে অবিশ্বাস করল, কিন্তু আনহার তো উচিত ছিল আকিবকে বিশ্বাস করা। আনহা কেন আকিবকে বিশ্বাস করল না? কেন করল না? আকিব আর কিছু ভাবতে পারছে না, মাথাটা ধরে গেছে ওর। আকিব বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছে না ওর। সবকিছু আবছা হয়ে আসছে। জীবনের সাথে লড়াই করে ও ক্লান্ত। ভালোবাসার মানুষগুলো এভাবে যদি পেছনে থেকে ছুরি মারে তাহলে এগিয়ে যাওয়া সম্ভব না। ভাইয়াকে তো আকিব কত ভালোবেসেছিল, একসাথে চলাফেরা করেছে, এত বছর একসাথে ঘুমিয়েছে, খেলেছে, আরও কত স্মৃতি ওর ভাইয়ার সাথে। আর সেই ভাইয়া যখন ওর সাথে বেইমানি করতে কিভাবে পারল, কিভাবে নিজের রক্তের সম্পর্ককে ছিন্ন করতে পারল? আর এর পিছনে ওর ভাইয়ের কোনো উদ্দেশ্যে আছে। এভাবে অন্যকে কষ্ট দিয়ে না, অন্যকে না, নিজের ভাইকে কষ্ট দিয়ে কি লাভই বা হবে? এবার সত্যি সত্যিই আকিবের মাথা ঘোরাচ্ছে, আর কিছু ভাবতে পারছে না। দুচোখ বন্ধ করে আছে, বন্ধ চোখের কোণে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে, চোখের পানিতে বালিশ ভিজে গেছে। এভাবেই আকিব একসময় ঘুমের দেশে তলিয়ে যায়। চলবে।